এখন আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর গণিত বিষয়ের ৭ম শ্রেণীর যে পরীক্ষাটা হবে আগামীকাল অর্থাৎ ১৫ তারিখে যে পরীক্ষাটা তোমাদের হবে, সেটার গণিত প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারো, সেটার সম্পূর্ণ এবং নির্ভুল সমাধান এখন তোমাদেরকে দেখাবো। তো কাজ ১ এ দেওয়া আছে সাশ্রয়ী হই, সঞ্চয় করি, জোড়ায় কাজের নির্দেশনা। এই কাজগুলো আসলে জোড়ায় করতে হবে। তোমাকে একা, একা না বরং জোড়ায় এই কাজ করতে হবে। তো এই যেই নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। নির্দেশনা যদি খুব ভালো করে না পড়ো তাহলে হয়তো প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে বুঝতে পারবা না। তো অবশ্যই তোমাদেরকে নির্দেশনা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তো নির্দেশনা আশা করি তোমরা এতক্ষণে খুব ভালোভাবে পড়ে নিয়েছো। পড়ে নেওয়ার পর এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, এখানে আ টোটাল ৪ টা প্রশ্ন আছে। এই ৪ টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখে রাখতে হবে। তো আ এই নির্দেশনা পড়া শেষে এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে লিখতে পারো? দেখো ১ নাম্বার সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখি। এটার উত্তরটা আমরা লিখতে পারি এভাবে যে দেখো টেবিল তৈরির জন্য প্রতি মাসে সঞ্চয়ের তালিকা এটা করতে হবে। ধরি ১ম মাসে সঞ্চয় ৳১০ তাহলে ১ম মাসের সঞ্চয় যদি ৳১০ হয়, ১ম মাসে সঞ্চয় ৳১০ গুণ আকারে টাকার পরিমাণ দেখো, টাকার পরিমাণ হলো ৳১০ তো ২য় মাসে যে ১০ ছিল, এই ১০ কিন্তু গুণ হয়ে গেল ১০ এর সাথে তাহলে ৳১০০ হয়ে গেল। তো এবার দেখো, এবার কিন্তু এই যে এইখানে যেই টাকা হলো সেটার সাথে আবারও ১০ যুক্ত হবে। ৩য় মাসে এসে এইখানে যে টাকাটা হবে সেটার সাথে আবারও ১০ যুক্ত করব। যুক্ত করে ১,০০০ পেলাম। এবার ৪র্থ মাসে এসে এইখানে যে টাকাটা হবে সেটার সাথে আবারও আমরা ১০ হচ্ছে গুণ করব। সরি যুক্ত না, গুণ করব। গুণ করে, করে এভাবে দেখো আমরা মাস শেষে হিসাব করব। হিসাব করে দেখব এক ৳১১,১১০ হইছে। তো এইভাবে কিন্তু তোমরা এই ছকটা পূরণ করবা। আশা করি তোমরা যদি নির্দেশনাটা খুব ভালোভাবে পড়ো তাহলে এই আমি যে পূরণ করে দিয়েছি এটা তোমরা বুঝতে পারবা। এখানে একদমই নির্ভুল হচ্ছে প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া হলো। তো পরের প্রশ্ন যেটা সেটা চলো আমরা দেখি সংখ্যাগুলোকে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। তাহলে এই যে সংখ্যাগুলো তুমি পেলা এগুলোকে কি সূচক আকারে তুমি প্রকাশ করতে পারবা? যদি পারো তাহলে ব্যাখ্যা দিতে হবে। তো দেখো ২ নাম্বার আমি লিখলাম সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যায়। এটার ব্যাখ্যাটা কি? যেমন ধরো ১ম মাস ১ম মাসে ৳১০ ১০ এর সূচক যদি আমি এখানে ১ ধরি অর্থাৎ পাওয়ার যদি ১ ধরি, ১০ এর পাওয়ার ১ হলে তো ১০ ই হয় মান। ২য় মাসে এই যে ১০০ হইছিল আমার টাকা, এটাকে দেখো পাওয়ার যদি আমি ২ করি তাহলে কিন্তু ১০০ মিলে যাচ্ছে। তাহলে পাওয়ার ১, পাওয়ার ২, পাওয়ার ৩, পাওয়ার ৪। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা পরের মাসে ১০০০ হইছিল, পাওয়ার ৩। পরের মাসে হলো ১০,০০০ পাওয়ার ৪, পাওয়ার বা সূচক এখানে কিন্তু ৪। তো এভাবে কিন্তু তোমরা সূচক আকারে প্রকাশ করতে পারো। এটা সঠিক উত্তর। তো এভাবে তোমরা কিন্তু এটা প্রকাশ করতে পারো। তোমরা প্রশ্ন খুব ভালোভাবে বুঝলে উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পারবা। তো পরে দেখো ৩ নাম্বারে যেই প্রশ্নটা ছিল, ৫ম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তো ৫ম মাসে সঞ্চয়ের পরিমাণ হিসাব করতে হবে। ৫ম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ণয়। প্রশ্ন ১ এর ছকে আমরা বুঝতে পারি প্রতি মাসের সঞ্চয়ের পরিমাণ ১০ এর সূচক। এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা যে ছক দেখছি সেই ছক থেকে কিন্তু এটা আমরা বুঝতে পারছি প্রতি মাসের সঞ্চয়ের পরিমাণ ১০ এর সূচক। তাহলে মাসের সংখ্যা অর্থাৎ ৫ম মাসের সঞ্চয়ের পরিমাণ হবে এই যে ১০ এর উপরে সূচক ৫। দেখো প্রত্যেক মাসে মাস যখন ১ সূচক তখন ১ বা পাওয়ার ১। মাস যখন ২ সূচক তখন ২। মাস যখন ৩ সূচক তখন ৩। মাস যখন ৪ সূচক তখন ৪। তাহলে ৫ম মাসে সূচক কত হবে? তো তোমরা বুঝতেই পারছো ৫ম মাসের সূচক ৫। তো ১০ কে ৫ বার গুণ করো। গুণ করলে যেটা হবে সেইটাই হলো এটার উত্তর। তো তোমরা এটা এভাবে করতে পারো। তো চলো তার পরের প্রশ্নটা দেখি। ৪ নাম্বার প্রশ্ন ছিল তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? তো চলো এটা আমরা গাণিতিকভাবে এটার উত্তরটা দেখি। আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে টাকা লাগবে
৳১১,০০০। সুতরাং পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে ৪ মাস সঞ্চয় করা প্রয়োজন। কারণ আমরা ৪ মাস সঞ্চয় করলে কিন্তু ৳১১,০০০ আমরা পাচ্ছি। ৪ মাস সঞ্চয় করলে আমরা ৳১১,০০০ পাচ্ছি। তো এটা তোমরা এখানে কিন্তু এই যে ক নাম্বার বা ১ নাম্বার ছকে তোমরা বুঝতেই পারছো। আমরা ৪ মাস সঞ্চয় করলে ৳১১,০০০ পাচ্ছি। সো আমাদের ৪ মাস সঞ্চয় করা প্রয়োজন। তারপরে যে কাজটা ছিল চলো দেখা যাক। কাজ নাম্বার ২, পরিমাপে আমাদের দক্ষতা বাড়াই। পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা, এই কাজটাও তোমাদেরকে দলগত করতে হবে। এখানে নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনাগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা। এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। তো উত্তরগুলো তোমাদেরকে কিন্তু লিখতে হবে। দেখো ১, ২, ৩, ৪, ৫ এখানে ৫ টা টোটাল প্রশ্ন আছে। ৫ টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো চলো প্রশ্নগুলো আমরা দেখা শুরু করি। ১ম প্রশ্ন হলো তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তো কি ধরনের জ্যামিতিক আকৃতি? এটার উত্তর হবে দেখো পরিমাপে দক্ষতা বাড়ায়। এই কাজ নাম্বার ২ এর ১ নাম্বার প্রশ্নের উত্তর হলো মডেলটির জ্যামিতিক আকৃতি হবে ঘন মানে ঘনাকৃতির বা ঘনক আকৃতির। ঘনক আকৃতির বা ঘনাকৃতির। ঠিক আছে? জ্যামিতিক আ আকৃতি হবে ঘনক আকৃতির বা ঘনাকৃতির। তো চলো পরের প্রশ্ন যেটা ছিল সেটা আমরা দেখি। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটার উত্তর কি হবে? যদি তৈরিকৃত মডেলটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ১০ ইঞ্চি। এটা আমরা ধরে নিলাম ১০ ইঞ্চি করে। তো মডেলটির আয়তন কত হবে? আমরা সবাই জানি আয়তন সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এই ৩ টাকে যখন আমরা গুণ করে দিব, তখন সেটা কিন্তু ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাবে। তো এই ৩ টাকে গুণ করলে দেখো ১, ১, ১, ১ কে ১ কে গুণ করলে একই হয়। আর পিছনে ৩ টা শূন্য ছিল আমরা ৩ টা শূন্য লাগাই দিলাম। তাহলে ১,০০০ হয়ে গেল। এবং পরের অংশটুকু দেখো এবং তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা একটি তলের ক্ষেত্রফল সেখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ জড়িত। ক্ষেত্রফল অবশ্যই এখানে কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো ১০ গুণ ১০ তাহলে কি ১, ১, ১ পিছনে ২ টা শূন্য লাগাই দিলাম। আর যখন ২ টা জিনিস যুক্ত হবে একসাথে দৈর্ঘ্য আর প্রস্থ তখন সেটা হবে বর্গ। এগুলো আশা করি তোমরা খুব ভালোভাবে জানো। তো এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য তোমাদের মডেল অনুযায়ী দৈর্ঘ্য মেপে হিসাব করতে হবে। তাহলে এটা কিন্তু তোমরা আবার পরীক্ষার খাতায় আমি যে হিসাব দেখাইছি এটা লিখে দিলে হবে না। তো তোমরা যে মডেলটা নিয়ে কাজ করবা সেটার দৈর্ঘ্য মেপে তোমাদের কিন্তু হিসাব করতে হবে। এটা মাথায় রাখতে হবে। আশা করি এটা তোমরা খুব ভালোভাবেই বুঝো। তো দেখো ৩ নাম্বার কি ছিল? তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো তৈরিকৃত যে মডেলটি হলো সেটার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে কিনা? যদি যায় তার সপক্ষে যুক্তি দিতে হবে। তো চলো দেখা যাক এটার উত্তরটা কেমন? তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। এটার সপক্ষে যুক্তি কি? মডেলটি ঘনাকৃতির বা ঘন আকৃতির, যার ৬ টি তলই সমান। অর্থাৎ তোমরা সবাই জানো যে ঘনকাকৃতির আ তল ৬ টা থাকে। তো এখানে ৬ টা তল কিন্তু সমান। তো ৬ টা তল যদি সমান হয়, মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল ৬ গুণ একটি তলের ক্ষেত্রফল। অর্থাৎ একটি তলের ক্ষেত্রফল যেটা হবে, সেটাকে যদি আমরা ৬ দিয়ে গুণ করি। কেন? কারণ টোটাল তল তো হচ্ছে এখানে ৬ টা। টোটাল তল এখানে ৬ টা। আর একটি তলের ক্ষেত্রফল যেটা পাবো সেটাকে যদি আমরা ৬ দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। তো আমরা ২ নং এ পাইছিলাম একটি তলের ক্ষেত্রফল হলো ১০ গুণ ১০ সমান ১০০ বর্গ ইঞ্চি। তো এটার সাথে যখন আমরা ৬ টি তলের ক্ষেত্রফল বের করতে যাবো, ৬ দ্বারা গুণ করব। তাহলে আমরা ৬০০ বর্গ ইঞ্চি পেয়ে যাবো। তো এই ইঞ্চি বা এটা একক তোমরা একটু মাথায় রাখবা। তারপর দেখো বিশেষ দ্রষ্টব্য, তোমার মডেলের দৈর্ঘ্য অনুযায়ী হিসাবগুলো করে নিতে হবে। অর্থাৎ তুমি কিন্তু এই হিসাবটাই সরাসরি করে দিবা না। তোমার মডেলে যেই দৈর্ঘ্যগুলো ছিল তলের আ হচ্ছে আ দৈর্ঘ্য, প্রস্থ সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই হিসাবটা হবে। জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হবে। উত্তরটা কিন্তু আ উত্তর করার প্রসেসটা কিন্তু এইরকমই। এই প্রসেসেই কিন্তু তোমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো এরপর আমরা দেখব আচ্ছা, এরপর আমরা দেখব কাজ
দেখো এখানে ৪ নাম্বার আর ৫ নাম্বার এই উত্তরটা আমার কাছে মিসিং আছে। এই উত্তরটা আমি খুব দ্রুতই আ তৈরি করে লিঙ্ক ডেসক্রিপশন এ দিয়ে রাখবো। তোমরা এই উত্তরটা পেয়ে যাবা খুব দ্রুতই। আর উত্তরটা আপলোড করার সাথে, সাথেই যাতে পেয়ে যাও তার জন্য নোটিফিকেশন বাটনটা অন করে রেখো। তারপর দেখো কাজ ৩ এখন আমরা দেখব গাণিতিক সূত্র যাচাই করে দেখি। তো তোমাদের এখানে যে নির্দেশনাটা দেওয়া আছে এটা তোমাদের দেখতে হবে যে একটা সূত্র তোমাদেরকে ১ম এ নিতে হবে। তারপরে সেটা দ্বারা একটা মডেল তৈরি করতে হবে। দেখছো? দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠে সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যেকোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। তো এইটার উত্তর তোমরা কিভাবে করবা? এখানে দেখো সূত্রগুলো দেওয়া আছে। ৪ টোটাল সূত্র আছে। a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এই ৩ টা সূত্র কিন্তু তোমাদের মডেল তৈরি করতে বলা হইছে। তো চলো এই মডেলগুলো তোমরা কিভাবে তৈরি করতে পারো সেগুলো দেখা যাক। দেখো ১ম এ আমি a প্লাস b হোল স্কয়ার এর যেই সূত্রটা ছিল সেটার মডেলটা তৈরি করলাম। তো এটার মডেলটা দেখো তৈরি করার ক্ষেত্রে এই যে দেখো সূত্রের যে মডেলগুলো আছে, এই মডেলগুলো কিন্তু আমি এখানে তৈরি করে রেখেছি। এই মডেলগুলো কিভাবে হলো, এই মডেলগুলোর প্রমাণ নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমরা অপেক্ষা করো। এই ৪ টা মডেল নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে খুব দ্রুতই এটার ব্যাখ্যা সহ তোমাদেরকে আপলোড করব। খুব দ্রুতই। তো তোমরা নোটিফিকেশন বাটনটি অন করে রাখো যাতে আপলোড করার সাথে, সাথে তোমরা পেয়ে যাও। তো মডেলটি এরকম হবে, মডেলটির সম্পূর্ণ ব্যাখ্যা সহ আ খুব দ্রুতই আমি আপলোড করব। তো তারপরে দেখো আমাদের আরো কিছু কাজ ছিল। কাজ ৪ একক কাজ ২ এর নির্দেশনা এখানে দেখো। তোমাদের যেই কাজগুলো করতে বলা হয়েছিল, কাজ ৪ জ্যামিতিক আকৃতি বুঝে ও পরিমাপ করি। এখানে কাজ ১ এ তোমাদের যেগুলো বলা হয়েছিল দেখো, কেটে নেওয়া অংশ ২ টি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? আকৃতি ২ টির বৈশিষ্ট্য লিখো। তাহলে তুমি কাগজ যেভাবে কেটে নিলা, ধরো এটা তোমার A4 সাইজের কাগজ ছিল, এভাবে তুমি কেটে নিলা। তাহলে এটা আর এটা কি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? কেটে নেওয়া অংশ ২ টির জ্যামিতিক আকৃতি ত্রিভুজ আকৃতির। আকৃতি ২ টির বৈশিষ্ট্য হলো, আকৃতির বৈশিষ্ট্য আকৃতি একটি সমকোণী ত্রিভুজ। আ ত্রিভুজটির ৩ কোণের যোগফল বা ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ। তাহলে এটা কিন্তু আমরা পেরে গেলাম। তারপর ২ নাম্বার দেখো, চাঁদার সাহায্যে যেকোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। তো এইটার যোগফল নির্ণয় করো। এটার উত্তর কেমন হতে পারে দেখো। এটার উত্তরটা হবে এই যে এরকম ২ নাম্বার যে চাঁদার সাহায্যে আমরা মেপে নিলাম। এটা ৩০ ডিগ্রি পেলাম, এটা ৬০ ডিগ্রি, এটা ৩০ ডিগ্রি। তো এটা আমরা জাস্ট আনুমানিক এখানে নিয়েছি। তোমরা পরীক্ষার হলে অবশ্যই জ্যামিতি বক্স নিয়ে যাবা এবং চাঁদার মাধ্যমে মেপে কিন্তু তোমরা প্রমাণ করবা। চাঁদা দিয়ে মেপে নিতে হবে। তো কোণগুলোর যোগফল দেখো, আমি যোগফল কিন্তু সবসময় ৩ টা কোণের যোগফল ১৮০ ডিগ্রি হবে। এটাই কিন্তু হবে। যদি ১৮০ ডিগ্রি না হয় তাহলে ভাববো যে তোমাদের মাপায় কোনো গড়মিল হয়েছে। তো তারপর দেখো ৩ নাম্বার ২ নং এ উল্লিখিত আকৃতিটির বাহুগুলো যেকোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তো এটার উত্তর কেমন হবে দেখো, যে এটা লম্ব, এটা অতিভুজ, ভূমি। হ্যাঁ? তো সম্ভাব্য, তো দেখো এটা লম্ব, অতিভুজ, ভূমি এগুলো আমি চিহ্নিত করে নিলাম। তারপর সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশ লব বাই অতিভুজ, বাহুর পরিমাপ কিন্তু তোমাদেরকে দিতে হবে। মানগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। তোমাদের বাহু মেপে তারপর তোমরা দিবা। তারপর ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। তাহলে এগুলো বাহুর পরিমাপ তোমাদের এগুলা এখানে দিতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে ৩ টা প্রকৃত ভগ্নাংশ অ পেলাম। সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশ আমরা এখানে ৩ টা পেতে পারি। তো দেখো তারপরে ৪ নাম্বার যে প্রশ্নটা ছিল ৩ নং এ প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের ৩ টি করে গুণিতক নির্ণয় করো। তো গুণিতক আমরা এখন নির্ণয় করব। দেখো লম্ব, অতিভুজ, তারপরে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। এগুলো কিন্তু ছিল আমাদের আ ওই যে সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশ। তো এগুলোর যদি আমরা আ হচ্ছে গুণিতক নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব? যথাক্রমে ১ম টাকে ১ দ্বারা গুণ করব, ২ দ্বারা গুণ করব, উপরে নিচে ১ দ্বারা গুণ করব। তারপর উপরে নিচে ২ দ্বারা গুণ করব, উপরে নিচে ৩ দ্বারা গুণ করব। এভাবেই কিন্তু এখানে আমরা সেম কাজ করব। ১, ২, ৩ দ্বারা উপরে নিচে উভয় জায়গায় গুণ করব। ঠিক তেমনিভাবে
এই ২ নাম্বারেও উপরে নিচে ১, ২, ৩ দ্বারা আলাদাভাবে গুণ করব। ৩ নাম্বারেও কিন্তু আলাদাভাবে ১, ২, ৩ দ্বারা উপরে নিচে গুণ করে আমরা মানগুলো বসাবো। আর এই মানগুলো কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার খাতাতে আ বা পরীক্ষার হলে যেই কাগজটা তোমরা কেটে নিবা সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু বসাতে হবে। তো তারপর দেখো ৫ নাম্বারের উত্তরটা আ আর এখানে যে একটু বাকি অংশ ছিল, এই অংশটার বা এখানে ৪ নাম্বার, ৫ নাম্বার এই ২ টার উত্তর আমি খুব দ্রুতই আমার চ্যানেলে আপলোড করব। আর হচ্ছে তোমাদের এই মডেলগুলোর, সূত্রগুলোর যে মডেলের, এজন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে খুব দ্রুতই আপলোড করব।